তো আমরা রিসার্চ ইনস্টিটিউট নিয়ে আমরা বেসিক একটা ক্লাস করেছিলাম, যে ক্লাসের মধ্যে আমাদের দিক নির্দেশনামূলক ক্লাস ছিল, যে আসলে কোন সাবজেক্টে পরীক্ষা হয়, কোন সাবজেক্টগুলোর উপর বেশি ফোকাস দিতে হয়, কোন কোন ইস্যুগুলো সাধারণত আসে, নাম্বারগুলোর ইয়েগুলো কেমন, ডিস্ট্রিবিউশন কেমন, সাধারণত প্রশ্ন কারা করে, ভাইবা বোর্ডে কারা থাকে, আর তারপরে হচ্ছে যে ইয়ের ক্ষেত্রে মানে কিভাবে কোন জায়গায় ফোকাস করলে কারা ভালো করে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা পুরনো স্টুডেন্ট, বাংলায় লেখা ইংরেজি লেখা, এইসব নানান বিষয় নিয়ে আমাদের কথা হয়েছিল। তো এগুলো কথা ছিল একেবারে খুবই প্রিলিমিনারি লেভেলের কথা। এখন থেকে আমরা আজকে থেকে ক্লাস শুরু করব, একদম টপিক ওয়াইজ ক্লাস শুরু করব। কারণ হচ্ছে কি, আমাদের তো অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা আমাকে জানতে হবে, ওই সাবজেক্টিভ নলেজটা যদি না থাকে আমরা যত কিছুই করি আমরা কিন্তু ভালো করতে পারবো না। তো এখন ভালো কিছু করতে গেলে আমাদের ইয়ে করতে হবে। এখন একটা জিনিস বলি, আমাদের এখানে কিন্তু অনেকেই আছো যারা হচ্ছে যে থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে পড়ো, তাদের হয়তোবা অনেক কিছু ম্যাচ করবে না। কিন্তু তুমি তুমি মানে ইয়ে করো না, মানে এখান থেকে মুভ করো না, তুমি বিষয়গুলোর সাথে থেকো। থাকলে যে সুবিধাটা হবে, ধরো যে তুমি আজকে আমার কাছে একটা টার্ম শুনলা, যেটা আমি তোমাকে বললাম এটা সাধারণত পরীক্ষায় আসে, তখন তুমি তোমার ফাইনাল ইয়ারে গিয়ে, এখন হয়তো থার্ড ইয়ারে পড়ো, ফাইনাল ইয়ারে গিয়ে দেখলা ওই টার্মটাই তোমার মানে তোমার টিচার পড়াচ্ছে, তখন কিন্তু তুমি ওটার মধ্যে একটা ভালো ফোকাস দিবা। অতএব আমি সবাইকেই বলবো যে মানে যার যেটা টার্গেট নাই বা যে যেটা ফোকাস না, সেও কাইন্ডলি একটু ইয়ে করার জন্য, হ্যাঁ। তো আরেকটা জিনিস হচ্ছে যে আমরা তোমাদেরকে আমি কিছু নোটস দিয়ে দিব, শিট দিয়ে দিব, যেগুলো আমি মনে করি যে এগুলো মাস্ট, মানে এগুলো পড়তেই হবে। এগুলো না পড়ে তুমি কোনোভাবেই মানে এটা ওভারকাম করতে পারবে না। আর নোটস গুলো বা শিট গুলো থাকে খুব মানে প্রিসাইজ থাকে, মানে এটা হচ্ছে যে মাস্ট। জেরিন তাসনিম কিছু বলবে? জেরিন বলো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ জেরিন বলো। স্যার আপনি আহ, ওই একটা বই কিনতে বলছিলেন, এগ্রিপিডিয়া হচ্ছে আমাদের টার্মিনোলজি আছে সবগুলো এগ্রিকালচারের। তো ওই বইটা আমি মানে কিনেছি, তো এটা হচ্ছে কিভাবে শুরু করবো বা পড়বো বা শেষ করবো, মানে এই একটা দিক নির্দেশনা চাই স্যার। ওকে শিওর, ঠিক আছে, সমস্যা নেই। এটা হচ্ছে যে এই বইটা হচ্ছে যে অল টার্মিনোলজি, মানে এটাতে A to Z আছে। তুমি আচ্ছা। এখানে সাবজেক্ট ওয়াইজ পাবা না। প্রবলেমটা হচ্ছে কি, তুমি যদি সাবজেক্ট ওয়াইজ পড়তে চাও তাহলে তোমাকে ওই বই পড়লে হবে না, কিন্তু A to Z যেহেতু পড়তে হবে, তুমি একটা করে অ্যালফাবেট ধরে, তুমি একটা করে লেটার ধরে তুমি আগাও। তুমি দেখো যে এ টার্মের মধ্যে যে টার্মগুলো আছে, এ দিয়ে যতগুলো টার্ম আছে সবগুলো তুমি পারো কিনা। এখানে আর শেষ বা শুরুর কিছু নাই, একদম A to Z তোমাকে সবই পড়তে হবে। তো তুমি একটা সময় গিয়ে এর মধ্যে যে জিনিসগুলো তুমি আটকে যাচ্ছ, এগুলো তুমি আলাদা করে রাখো, যেগুলো তুমি মানে কোনোভাবেই বুঝতেছো না। আমি অনেকগুলোই ইংরেজিতেও লিখেছি, বাংলাতেও লিখেছি। তো চেষ্টা করবে ইংরেজি গুলো বোঝার জন্য, বাংলা গুলো বোঝার জন্য। যেটা বুঝবে না সেগুলো তোমরা মার্ক করে রাখো, হ্যাঁ। তো উম সেই আর কি। তো যাই হোক, জি স্যার। বিয়ে করো আমাদের সাথে। স্যামসাং নামে কে আছে একটু বলো, ভাই না আপু না কে? কথা বলো, তোমাদের সাথে আমি ঝগড়া করতে চাই না, আমি মানে তোমাদের সাথে ক্লাস করাইতে ইন্টারেস্টেড। স্যামসাং, হ্যালো স্যামসাং, স্যামসাং SM A5। স্যার, আমার যেটা মনে হয় মানে অনেকে ফার্স্টে যখন এটাতে ক্লাস করে তো তারা বুঝতে পারে না যে কিভাবে নামটা চেঞ্জ করবে। তো আমার মনে হচ্ছে ওনার এরকম কোনো ইস্যু থাকতে পারে, না কারণ না, ঠিক উনি আছে, ফার্স্ট আমাকে থেকে আমি দেখে আসছি। না একটু পরিচয়টা দিলে তো আর সমস্যা নাই। আমি লাস্ট ক্লাসে, সরি, এই তো পেয়ে গেছি, আমরা হ্যাঁ, 30 টিকিট পেয়ে গেছি না, স্যামসাং থেকে ঠিক ত্রিশ স্যার। টিকিট আমি হ্যাঁ, আমি নোটিস করিনি যে আমার এটা চেঞ্জ হয়নি নামটা। আমরা কিন্তু সরি, আমি লাস্ট ক্লাসে তোমাকে রাখিনি। দেখো হ্যাঁ। লাস্ট ক্লাসে আমাদের একজন গেস্ট, সে জার্মানি থেকে জয়েন করছে, বেলজিয়াম থেকে জয়েন করছে, কিন্তু আমি খুবই আনফরচুনেট, ওই দিন ক্লাসে 8 জন ছিল, মানে একটা সময় গিয়ে দেখি 8 জন আছে। তো আমার জন্য খুবই দুঃখজনক। আমি মনে তোমাদেরকে বারবারই বলছি, তোমার হয়তো বা হায়ার স্টাডিজের ইচ্ছা নাই, কিন্তু তুমি শুনো, দুইটা কথা শুনলেও তোমার ওই দিন ক্লাসগুলোতে খুবই ইফেক্টিভ ক্লাস ছিল। যে তোমার মানে আমাদের এই কোন জায়গায় প্যাশন কি হতে হবে, সে কিন্তু আইএলটিএস নিয়ে কথা বলছে। এমন কোন লোক আছে যার আইএলটিএস প্রয়োজন নাই? সে কিন্তু আইএলটিএস এ ভালো করার বেশ কিছু ইয়ে করছে, টিপস দিছে। তো তোমরা ক্লাসটা তোমরা করতে চাও না, মানে তোমরা কেন করতে চাও না আমি এই জিনিসটা বুঝিনি। তো আমি তোমাদেরকে এরকম বলবো, তোমাদের অবশ্যই তোমরা ক্লাসগুলো করবা। আমি তো মানে হ্যাঁ, দু একজনের ব্যস্ততা থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, বাট
তোমরা যদি ক্লাস না করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করবা। রেকর্ড দেখে আসলে, রেকর্ড যেমন ধরো যে 2 ঘন্টার রেকর্ড, এটা মানে টু ডিফিকাল্ট যে তোমার আসলে টেনে টেনে বা বুঝে বুঝে দেখা। হ্যাঁ, তো যাই হোক, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো ইন ফিউচারে সবগুলো ক্লাস করা, স্পেশালি যেদিন আমি গেস্ট লেকচার নিয়ে আসবো। আমি তো এখন মানে রীতিমতো মানে আপসেট যে আসলে গেস্ট লেকচার নিয়ে আসবো কিনা, কারণ আমার নেক্সট গেস্ট লেকচারে যারা চিন্তা করেছিলাম তারা আসলে একটু হাই প্রোফাইলের। এখন তারা এরকম 10-12 জন থাকলে কখনো এলো না। ব্রিটিশ আমেরিকান টোবাকোর আমি যাকে নিয়ে আসতে চাই, মানে তোমাদের যেদিন, তোমরা যেদিন কনফার্ম করবা যে স্যার আমরা নেক্সট ক্লাসে 25 জন বা 22 জন থাকবো, তাহলে আমি নিয়ে আসবো, আদারওয়াইজ আমি নিয়ে আসবো না, সম্ভবই না এটা। আমি তাকে রিকোয়েস্টই করতে পারবো না। সো তোমরা এটা একটু চিন্তা করবে। আমরা ক্লাসে চলে যাই আজকের। আর যেটা বলছো রেকর্ড, হ্যাঁ আমি রেকর্ড দিব আজকে, ক্লাসের শেষে আমি রেকর্ড দিয়ে দিব সব। তো আমরা এই ওকে, একটু ইয়েতে যাবো। স্লাইড দেখা যাচ্ছে তোমাদের এখানে? জি স্যার। ওকে, স্লাইড কি মুভ করছে? জি স্যার, নোট করছি। জি স্যার, স্লাইড হ্যাঁ, ঠিক ওকে আছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করে দেই আমাদের আজকে আমাদের রিসার্চ ইনস্টিটিউশন নিয়ে এগ্রিকালচারের বেসিক নলেজ। আমি কিন্তু অনেক কিছু অভাগ মানে অমিট করে যাব। কেন অমিট করে যাব? কারণ হচ্ছে যে এগ্রিকালচার তোমরা পড়ো কয় বছর? তোমরা পড়ো 4 বছর, 4 বছরে 8টা সেমিস্টার। আবার এর বাইরে আবার মাস্টার্সও আছে, কিন্তু সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু মাস্টার্স আছে। এখন এই পুরো একটা মানে মানে সবগুলো সাবজেক্টের একেবারে ডিটেল মানে স্টাডি করা কারো পক্ষেই, আমাদের কারো পক্ষেই সম্ভব না। এবং আমি তোমাদেরকে দেখো, একটা পুরো সেমিস্টার তুমি একটা সাবজেক্ট যেটা পড়তেছো, সেটাকে আমি তোমার আধা ঘন্টায় বা 30 মিনিটে পড়ানোর চেষ্টা করতেছি, তাহলে এর চেয়ে বেশি পড়ানো সম্ভব না। এখন ঘটনা হচ্ছে যে তুমি যদি আমাকে বলো যে, আমি যদি তোমাকে বলি হোয়াট ইজ সিড, এটা সিড নিয়ে, হ্যাঁ সিড হচ্ছে এরকম যে নিষিক্ত পরিপক্ক ডিম্বাণুকে বীজ বলা হয়। আবার এটাকে বলে এগ্রোনমি, এটাকে অ্যাগ্রোনমিক্যালি আছে, বোটানিক্যালি আছে। তা এরকম করে করে তোমাদেরকে ধরে ধরে যদি সব পড়াইতে চাই, ইটস টু ডিফিকাল্ট। এটা কোর্স আবারও 4 বছর তোমার আমাদের সাথে পড়তে হবে। সেটা 4 বছর না হলে অন্তত 2 বছর পড়তে হবে, সেটা তো সম্ভব না। যেহেতু এটা প্রিসাইজ, তোমাদের জন্য আমি বলবো যে তোমরা তোমাদের যে জায়গাগুলো বোঝো না, এরকম যদি কিছু থাকে আমাকে নোটিস করতে পারো। বাট তোমরা অবশ্যই আমাকে, আমি আমি তোমাকে দেখাই দিব। আমি ক্লাসগুলোকে অ্যারেঞ্জ করেছি এইভাবে, খেয়াল করে দেখো। আমাদের চাকরির পরীক্ষায় প্রথমত বিগত 10 বছরে বা 5 বছরে সাধারণত কি কি আসছে বা সাধারণত কি কি আসে এগ্রোনমি থেকে, সেটাকে আমি প্রথমে আলাদা করছি। তোমরাও পড়ার সময় প্রথমে এগ্রোনমি থেকে হয়তোবা অনেক কিছু এগ্রোনমিতে আছে, কিন্তু তোমরা প্রথমে করবা কি, প্রথমে কোশ্চেন গুলো পড়ে নিবা। লাস্ট 10 ইয়ার্স এর মধ্যে কি কি কোশ্চেন সাধারণত আসে, তাহলে তুমি যখন পড়ে নিবা তখন তুমি ধারণা করতে পারবা আলটিমেটলি এই প্রশ্নগুলোই পরবর্তীতে আসতে পারে। একটু ডিফারেন্ট কিছু হতে পারে, সেটা ডিফারেন্ট ইস্যু, বাট প্রশ্নের ধরনটা তুমি বুঝে ফেলতে পারবা। তাহলে প্রথম তোমার টার্গেটটা থাকবে যে কোশ্চেন কি আসে লাস্ট ইয়েতে 5 ইয়ার্স বা 10 ইয়ার্সে। দেন হচ্ছে তুমি ওই জায়গাগুলোতে পড়বা। পড়ার পরে তুমি এটাকে আবার একটু শর্ট আকারে তুমি একটা পারলে তুমি নিজে একটা নোট করবা। আমি তো তোমাকে একটা নোট দিচ্ছি, এটার সাথে তুমি কিছু নোট অ্যাড করে নিবা। সেটা হচ্ছে যে হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো জানা লাগবে, মেজর ফোকাস দিতে হবে এই জায়গায়। এরকম করে তুমি ধরো যে এগ্রোনমির একটা শীট তৈরি হয়ে গেল। এরকম অন্যান্য সাবজেক্টগুলো এরকম ছোট 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 নোট হবে তোমার। নোট হওয়ার পর এটাই হবে তোমার এগ্রিকালচারের বেসিক পড়া। এবং ফাইনালি যেদিন চাকরির পরীক্ষা থাকবে, দেখো আমাদের সবাইকে একটু বলে রাখি, এগ্রিকালচার রিলেটেড চাকরির জন্য কেউই কেউই কখনোই 1 মাস 2 মাস পড়ে না। আমি দেখি নাই, কাউকে দেখি নাই। কিন্তু বিসিএস এর জন্য 10 বছর পড়তে দেখছি, আমি মিনিমাম 10 বছরও পড়তে দেখছি। মানে ওই যে থার্ড ইয়ার থেকে শুরু করছিল, 1 বিসিএস দেয় হয় না, 2 বিসিএস, 3 বিসিএস, 5 বিসিএস দেয় হয় না, 30 হয়ে গেছে, তারপরে বিসিএস পড়তেছে, সেই বাংলায় পড়তেছে, সেই ইংরেজি পড়তেছে। কিন্তু এগ্রিকালচারের পড়াটা যদি জাস্ট চাকরির পরীক্ষার আগে 1 মাস যদি কেউ পড়ে, যেহেতু সে সাবজেক্টে খুব ভালো নলেজ আছে, পড়ে আসছে এটা, তাহলে তারে কেউ আটকাইতে পারবে না। তো এই জায়গাটায় আমাদের ফোকাস করতে হবে যে আমরা, এখন প্রবলেম হয় কি ম্যাক্সিমাম পরে কি জানো, যেদিন অ্যাডমিট কার্ড ছাড়ে যে জানে যে ডেট দিছে, এটা সাধারণত এগ্রিকালচার রিলেটেড পরীক্ষায় ম্যাক্সিমাম 10 দিন আগে মানুষ জানতে পারে যে পরীক্ষার ডেট পড়ছে। আর এডমিট কার্ড ছাড়ে 7 দিন আগে বা 6 দিন আগে।
ঠিক তখন ওই দিনই, ইভেন ওই দিন গিয়ে বই খোঁজাখুঁজি শুরু করে, কি বই কিনবো, কি বই পড়বো, কি পড়া উচিত, আমার কাছে ফোন করে, আমার কাছে নোটিস করে, ভাই কি করব। তখন আমি একটা ক্লাস নিই রিসার্চ ইনস্টিটিউটের, ওই বাড়ির পরীক্ষা হলো, ক্লাস নিই। দেখা যায় এক ক্লাসে 300 400 স্টুডেন্ট এক ক্লাসে আমার সাথে অ্যাটেন্ড করতেছে, 100 টাকা বা 50 টাকা বা 200 টাকায়, এরকম একটা ক্লাস নেই। ফলে ওই যে আমি দিলাম 6 দিনে, কি নিবে প্রিপারেশন, কিন্তু তোমাদের জন্য এটা কিন্তু একটা এক্সট্রা প্রিভিলেজ যে তুমি ইয়ে করতেছো, এখন থেকে তুমি প্রিপারেশন নিচ্ছ। প্লাস তোমার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে তুমি এই যে আমার সাথে পড়ে পড়ে যে ছোট ছোট নোটগুলো করে রাখবে, এই নোটগুলো অ্যারেঞ্জ করে রাখলে পরীক্ষার ওই 7 দিন যদি নোটিস করা থাকে, ঠিক 7 দিনে তুমি একটা ভালো প্রিপারেশন তোমার হয়ে যাবে। অতএব তোমাকে বলে রাখবো যে তোমরা এখন থেকেই অবশ্যই নোট করবা। আমি টুকিটাকি অনেক কথা বলি, সেটা হতে পারে রেকর্ড শুনে শুনে পরে নোট করতে পারো, বা এটা দেখে দেখে। ভালো যে প্রত্যেক দিনই যেটা পড়ি, যেমন ধরো যে তোমার এই জিনিসগুলো, হ্যাঁ দেখো একদিন হয়তো বা আমি তোমার আহ ভাইবা নিতে গিয়ে তোমাকে একটা জিনিস, ছোট্ট একটা জিনিস জিজ্ঞেস করছিলাম যে তোমার তোমার এলাকায় কোন ধান হয়, বা বিয়ার বাংলাদেশের ধানের উৎপাদন কত, কাকে জিজ্ঞেস করছিলাম এনিহাও। হ্যাঁ, সে বলতেই পারে নাই বাংলাদেশে এভারেজ ধানের উৎপাদন কত। তোমরা কি কেউ বলতে পারো বাংলাদেশে এভারেজ ধানের উৎপাদন কত? 13-14 টন পার হেক্টর। হ্যাঁ, মিজান বলো, শুনতে পারিনি, মিস করেছি। বলো বলো বলো, একটা বলো। বাংলাদেশে ধানের উৎপাদন এভারেজ হচ্ছে 4 থেকে 5 টন পার হেক্টর। 4 থেকে 5 টন পার হেক্টর। এটা একেবারে খুব সিলি এবং খুবই কমন একটা নলেজ, মানে এটা মানে এবিসিডি টাইপের একটা নলেজ। এখন দেখো, ওই যে ক্লাসে জিজ্ঞেস করছিলাম, আমি আজ থেকে তার 3 ক্লাস আগে জিজ্ঞেস করছিলাম, তোমরা কেউ ওটা নোট করে রাখো নাই। একজনকে জিজ্ঞেস করছিলাম, বাকি সবাই যদি নোট করে রাখতা এবং ওইটা যদি তুমি খুঁজে বের করে লিখে রাখতা, আজকে তোমরা অ্যান্সার করতে পারতা। তাই আমি তোমাদেরকে বলতেছি যে আমি অনেক কথা বলি, পেঁচায় পেঁচায় এটা সেটা, এক ইস্যু থেকে তোমার যতগুলো তোমার শাখা প্রশাখা ইস্যু হয়, ওইভাবে তোমার আমি আগাই। ফলে দেখা যায় তোমার এই মানে অনেক প্রশ্ন তৈরি হয়। ওই প্রশ্নগুলো তুমি ছোট করে, তুমি একটা খাতা নিয়ে বসে থাকো, ছোট করে দেখবা যে পুরো এগ্রিকালচারের একটা তোমার ব্যাপক একটা নলেজ ভান্ডার তৈরি হয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম যে বাজারে বর্তমানে ধানের দাম কত, সারের দাম কত, তাহলে তুমি ওগুলো নোটে রেখে ফেলতা, এবং আজকে যদি তুমি ওইগুলা যদি শিখে ফেলতা, তাহলে কিন্তু তুমি মনে করো যে নলেজ তোমার গেইন হচ্ছিল। কিন্তু তুমি শুধু আমার ক্লাস করলে কিছুই লাভ হবে না যদি তুমি নিজে এগুলো না করো। তো আমরা যাই হোক, আমরা অনেক কথা বললাম। এগ্রোনমি আমরা কি করব, এগ্রোনমির আমরা যদি শীটটা দেখি, আমরা প্রথমে দেখব যে আসলে তোমার কি কি প্রশ্ন সাধারণত আসে। কিছু বাংলা ভেঙে গেছে মনে হয়, এটা নিয়ে টেনশন করো না, আমরা ক্লাসে দেখি। আমাদের ক্রপিং ইন্টেন্সিটি সংজ্ঞাটা বারবারই আসে, আমরা পড়াবো একটু পরে, আমরা যাব ক্রপিং ইন্টেন্সিটি কি, ক্রপিং ইন্টেন্সিটির সূত্রটা আসে। আচ্ছা, আহ বীজের সংজ্ঞা আসে, বীজের অঙ্কুরোদ্গম নিয়ে তোমার বেশ কয়েকবার প্রশ্ন আসছে, বিশেষ করে বীজের অঙ্কুরোদ্গমের ফ্যাক্টর গুলা কি, মানে অঙ্কুরোদ্গম এটা ইংরেজিতেও আসে। আচ্ছা, বিভিন্ন পরীক্ষায় বাংলায় যে প্রশ্নগুলো আসছে আমি বাংলাতে এইভাবে লিখছি, আবার অনেক সময় ইংরেজিতে যেগুলো আসছে ওটা ইংরেজিতেই লিখে রাখছি। পরীক্ষার প্রশ্ন বাংলাতেও হয়, ইংরেজিতেও হয়, ওরিড হওয়ার কিছু নাই। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো, পাটের বৈজ্ঞানিক নাম কি, এটা তো তুমি ইংরেজিতেই লিখতে হবে। এক বেল পাটের ওজন কত, দেখো সংখ্যাটা, এটা যদি তুমি জানো, এটা ইংরেজিতেও লিখতে পারবা, বাংলাতেও লিখতে পারবা। পাটের ক্রোমোজোম সংখ্যা কত, তুষা পাটের সাইন্টিফিক নেম কি, পাটের ব্লিচিং দূর করতে কি ব্যবহৃত হয়, পাটের ব্লিচিং কি করতে পাটের ব্লিচিং কেন করা হয়, দুর্গন্ধ দূর করতে ব্যবহার করা হয়। আঁশের প্রধান উপাদান কি, সেলুলোজ, পাটের আঁশের। উদ্ভিদের সোর্স কি এবং সিঙ্ক কি, তোমরা কি এটা জানো উদ্ভিদের সোর্স কি বা সিঙ্ক কি? কেউ কি বলতে পারবে? ক্রপ বোটানি, যারা রাজশাহী ইউনিভার্সিটির ক্রপ সায়েন্সে পড়ছো, তারা কেউ একটু জি বলবে। স্যার পারবো, হ্যাঁ, স্যার বলো, পারবো। বলে ফেলো। স্যার সোর্স আর সিঙ্ক হচ্ছে আহ গাছের হচ্ছে যেখানে খাদ্য উৎপাদন হয় সেটা হচ্ছে সোর্স, এবং সিঙ্ক হচ্ছে যেগুলা মানে যে জিনিসগুলা ওইখান থেকে খাদ্য নেয়। যেমন, তাহলে সোর্স আর সিঙ্কের ইটা যেমন বলো। হচ্ছে সোর্স হচ্ছে স্যার লিভস, আর যেগুলো সিঙ্ক সেগুলো হচ্ছে ফ্রুট, বার্ড। রুট, যেমন আলুর ক্ষেত্রে টিউবার। স্যার হুম। ফ্রুট ফ্রুট স্যার হ্যাঁ, ফ্রুট বলছি। ফ্রুট এবং ওই যে টিউবার এরকম, তাই না? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এই যে তাহলে মানে তুমি এখানে কোনো প্রশ্ন দেখে কি মনে হচ্ছে যে তোমার এটা ইংরেজিতে আসলে পারবো না, বা বাংলায় আসলে এটা ভালো পারবো? আসলে কিন্তু এরকম না, খুবই সিম্পল, মানে প্রশ্নগুলো এরকম ভাবে করে ইংরেজি বাংলায়,
তবে ইংরেজিতে ডেফিনেশন গুলো অবশ্যই মুখস্থ করা লাগবে। যেমন ধরো ইংরেজিতে যদি আসে তুমি হয়তো শস্যের নিবিড়তার সংখ্যাটা জানো, কিন্তু তুমি ক্রপিং ইন্টেন্সিটি লিখতে পারো না, তাহলে তোমার কিন্তু একটু প্রবলেম। এই জন্য ডেফিনেশন গুলো অবশ্যই ইংরেজিতে শিখে রাখতে হবে। এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব, সবাই আমার ব্যাচে যারা ক্লাস করতেছো তোমরা অবশ্যই ইংরেজিতে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, কারণ সবাই আমরা ইংরেজিতে পড়াশোনা করি। আমাদের মানে বাংলায় পরীক্ষা দেওয়ার মানে আমি তোমাদেরকে সাজেস্ট করব না, কারণ হচ্ছে যে বাংলায় পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়া যায় না, ইংরেজিতে পরীক্ষা দিলে ভালো নাম্বার পাওয়া যায়। কারণ সবগুলা ধরো, তুমি যখন একটা খাতা দেখতে যাচ্ছ, খাতার মধ্যে তোমার 80% খাতা ইংরেজিতে লেখা, দুইটা চারটা পাঁচটা খাতা দেখা যাচ্ছে বাংলায় লেখা, তখন ওই বাংলা খাতাগুলো দেখতে একটু খটকা লাগবে। ইয়ার তুমি কেন খটকা লাগার মধ্যে যাও? থ্যাংক ইউ। তাহলে আমরা এখানে তোমরা প্রশ্নগুলো যদি দেখো, এক বেল পাটের ওজন কত, তারপরে পাটের ক্রোমোজোম সংখ্যা কত, তার মানে হচ্ছে এইখানে পরীক্ষায় একটা প্রশ্ন আসছে পাটের ক্রোমোজোম সংখ্যা কত। তোমাকে যদি এখন বলি যে তুমি প্রস্তুতি নিবা পাটের ক্রোমোজোম সংখ্যা কত, তুমি খালি পাটের ক্রোমোজোম সংখ্যা শিখে গেলে হবে না, তোমাকে বাংলাদেশের মেজর যেগুলো হচ্ছে তোমার গ্রেন ক্রপ ক্রপ ফাইবার ক্রপ, তারপরে হচ্ছে তোমার ফ্রুট ক্রপ, মানে এগুলো সবগুলোর ক্রোমোজোম নাম্বার জেনে যেতে হবে। তাহলে তোমার এখন হইতে পারে কি, এখানে আবার কথা আছে, এখানে একটু ক্লাসিফিকেশন করে নিতে হবে। ধরো তুমি পাট গবেষণা ইনস্টিটিউটে পরীক্ষা দিতে যাচ্ছ, তখন কিন্তু তোমার পাটের ক্রোমোজোম নাম্বারটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আবার তুমি হুইট বিএমআরআই বাংলাদেশ হুইট অ্যান্ড মেজ রিসার্চ ইনস্টিটিউটে যাচ্ছ, সেখানে কিন্তু তোমার হুইটের ক্রোমোজোম নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাইলে ক্রোমোজোম নাম্বার আমাদের সাথে যদি মবিন থাকো একটু খেয়াল করে দেখো, এইখানে এমন কোনো প্রশ্ন নাই যেটা ইঞ্জিনিয়ার বা এগ্রিকালচারিস্টের জন্য খুব আলাদা কোনো প্রশ্ন, খুবই সিম্পল সিলি কোশ্চেন। এখন তোমাকে যেটা করতে হবে সাইন্টিফিক নেম গুলো বলে, এটা ছিল পিএইচ, ছিল পিএইচ এর পুরো নাম কি, হ্যাঁ এটা এইচ, এখানে ওই যে ইংলিশটা মানে ফন্টটা একটু এদিক সেদিক হয়ে গেছে। পাটের ক্রমজম নগর বেল কত, তোমরা জানো বেল হচ্ছে পাটের ওজনের একক, মানে আঁশ জাতীয় যেসব ফসল আছে সেই ফসলকে ওজন করার ক্ষেত্রে এটাকে বলা হয় বেল। মানে আমরা যদি বলি তোমার 1 মণ ধান, 1 মণ পাট, 1 মণ পাট বলার সুযোগ নাই। হ্যাঁ পাট 1 মণ বলে কৃষক লেভেলে, কিন্তু আমরা যখন বলবো তখন এটাকে বলা হয় বেল। আবার যদি পানির পরিমাপ করা হয় সেক্ষেত্রে বলা হয় ব্যারেল বা গ্যালন। ঠিক আছে, এই তো তারপরে হচ্ছে যে এইখানে পাট গবেষণা রিলেটেড কিছু প্রশ্ন প্রথমে চলে আসছে। কোন কারণে উদ্ভিদের ফিজিওলজিক্যালি ড্রট হয়? তোমরা যে বলছিলাম যে তোমরা একটু খেয়াল করে দেখো, আমরা যদি কোথাও মানে পানি আছে কিন্তু গাছ পানি নিতে পারতেছে না, গাছ পানি খাইতে পারতেছে না, সেক্ষেত্রে গাছ যে পানি খেতে পারতেছে না, পানি অ্যাভেলেবল, সেই কন্ডিশনটাকে বলা হয় ফিজিওলজিক্যালি। শব্দটা ফিজিক্যালি ড্রট না, এটা হবে ফিজিওলজিক্যালি ড্রট। মানে হচ্ছে তোমার ড্রট মানে খরা, মানে পানি নাই, মানে হচ্ছে যে আমরা বলি না অনেকে যে এই সাগরের মধ্যে ডুবে গেলাম, চারিপাশে অসংখ্য পানি কিন্তু পানি খেতে পারছি না, কারণ পানিটা লবণাক্ত। ঠিক তেমনি লবণাক্ততা। আচ্ছা আমরা এগুলো পরে আবার সাবজেক্ট ওয়াইজ ইয়েগুলো যখন পড়বো তখন আমরা যাই, আমরা একটু করে আগাই, হ্যাঁ। ভাইয়া একটু কথা বলি। হ্যাঁ শিওর। থার্ড কোশ্চেনটা ওটা পিএইচ ছিল নাকি? আমি মানে ধরতে পারি না, একটু নেটওয়ার্ক হ্যাঁ সমস্যা এটা ছিল। পিএইচ ছিল। আচ্ছা আমি এটাকে তোমার যখন আজকে আবার ইংরেজিতে কনভার্ট করব, আমি আবার এটা তোমার এটা ঠিক করে দিব আর কি, হ্যাঁ। ওকে এটা তো ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক করে দিব, সমস্যা নেই। ওকে। তো আবার এখন এখন আছে তোমার এই এই গমের মূল কোন ধরনের, গম চাষে দেখো, তাহলে ক্রপ বোটানিতে এই ধরনের প্রশ্ন আসে। তোমার মরফোলজিক্যাল ক্যারেক্টার, যে তোমার ধান গাছের রুট কেমন। আমাদের অনেকেই কিন্তু এইটা প্রশ্ন মানে পারে না। ধান গাছের রুট কিন্তু মানে হয় তোমার ফাইব্রাস রুট এবং অ্যাডভেন্টিসিয়াস রুট, দুই ধরনের রুট হয় ধান গাছে। খেয়াল করছো কি, ধান গাছে কিন্তু শুধু ফাইব্রাস রুট না, ফাইব্রাস প্লাস অ্যাডভেন্টিসিয়াস, কারণ ধান গাছের উপর থেকে নোট গুলো থেকেও রুট রুট আসে, আসে না? হ্যাঁ আসে। জি ভাইয়া। তো এরকম তারপরে তোমার ধরো যে কোনো গাছের ট্যাপরুট সিস্টেম, এরকম গমের জীবনকাল সাধারণত কতদিন হয়ে থাকে। তার মানে গম গাছের জীবনকাল সাধারণত 110 থেকে 120 দিন হয়ে থাকে। এখন তুমি যদি কাছাকাছি লিখতে পারো, এখানে কিন্তু সাধারণত লিখে দিছে, তার মানে হচ্ছে তুমি যদি একটা রেঞ্জের মধ্যে থাকো তাহলে তোমার তোমার এটা ঠিক থাকবে, কিন্তু অ্যান্সারটা ঠিক থাকবে। কিন্তু তুমি যদি রেঞ্জের বাইরে চলে যাও 150 দিন লেখো তাহলেও হবে না, আবার 85 বা 90 দিন লিখলেও হবে না। এখন তুমি মনে করতেছো গমের জীবনকাল সাধারণত আসে, অন্য কোনো ফসলের আসে না, তাহলে কিন্তু ভুল হবে। এইখানে প্রশ্ন দেখে তোমাকে আন্দাজ করতে হবে, বিভিন্ন ফসলের জীবনকাল জানাটাও জরুরি। যেমন ধরো সরিষার জীবনকাল কতদিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করে দেখো।
সরিষা এমন একটা ফসল যেটা আমন ধান কাটার পর মাঠটা একটু শুকাইলে সেখানে সরিষা লাগানো হয় এবং সরিষা দ্রুত হারভেস্ট করে তারপরে ওখানে আবার বোরো ধান লাগানো হয়। এটা হচ্ছে দুইটা ফসলের মাঝখানে একটা গ্যাপ টাইপের ফসল। এখন কোনো কারণে যদি সরিষা যদি লম্বা মেয়াদি হয়, দীর্ঘমেয়াদী হয়, তাহলে বোরো ধান মিস হবে, অথবা আমন ধান কাটতে 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 আর তোমার লাগানোর সময় থাকবে না। সরি। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে এই তোমার অবশ্যই মানে যে ফসলটা তুমি চাষ করতেছো, মেজর ফসল যেগুলোর ইয়ের ব্যাপার আছে, তোমার আহ জীবনকাল জানার ব্যাপার আছে, সেগুলো তোমরা জেনে রাখবা। কিভাবে জেনে রাখবা? জেনে রাখবে এইভাবে, যেমন ধরো আমাদের এই যে এই মুহূর্তে হাওর অঞ্চলে আমাদের হাওরে ধান ডুবে যাওয়ার মেজর কারণ কি? মেজর কারণ ছিল যদি আমরা যে ধানগুলো লাগাইছি তার যদি জীবনকাল আর একটা সপ্তাহ কম হইতো, আর একটা সপ্তাহ যদি জীবনকাল কম হইতো, তাহলে হাওরের ধান আমরা প্রায় 100% কেটে ফেলতে পারতাম। তাহলে জীবনকাল একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রসঙ্গ যে বোরো ধানের জীবনকাল কতদিন? বোরো ধানে বা আমাদের দেশে মানে 3টা সিজন একটু খেয়াল করে দেখো। আউশ, মানে আউশটাও বেশি না, আমন, আউশ, বুড়ো। বুড়ো, আউশ, আমন। এখন খেয়াল করে দেখো, আমরা বোরো ধান হচ্ছে শীতকালে লাগাই, শীতকালে লাগায়। কারণ শীতকালে আমাদের দেশে ফটোসিনথেসিস, মানে শীতকালের ডে লাইট কম। তোমরা খেয়াল করে দেখো, রাতের দৈর্ঘ্য বেশি, 14 ঘন্টা রাত আর অন্যদিকে 10 ঘন্টা দিন। তার মধ্যে আবার কুয়াশা টুয়াশা থাকার কারণে দিনের দৈর্ঘ্য আরো কমে যায়। তাহলে তোমার বোরো ধানে লাইট পায় কম, এতে করে তোমার বোরো ধানের জীবনকালটা বেশি হইতে হয়। ওই টোটাল ফটো পিরিয়ডটা তার থাকা লাগবে, না হলে ধান হবে না। এই জন্য বোরো ধানের ইউজুয়াল ভ্যারাইটি গুলো বয়স হচ্ছে 150 দিন বা এর কাছাকাছি। তাহলে যদি তোমাকে বলি বোরো ধানের ক্ষেত্রে যদি আর্লি ভ্যারাইটির কথা বলি, সেগুলোর বয়স 140 থেকে 145 দিন। খেয়াল করে দেখো, বুরো ধানের মধ্যে যেগুলো বলতেছি আর্লি ভ্যারাইটি, সেগুলো 140 থেকে 45 দিন। বুরো ধানে ইউজুয়ালি 150 দিনে ফলন আসে। আবার যদি বলি বোরো ধানের ক্ষেত্রে একটু লম্বা জীবনকাল হচ্ছে 155 দিন থেকে 160 দিন। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে যেগুলো তোমার মানে একটু দেরিতে ফলন দেয়। যেমন ধরো আমরা যদি বলি বৃধান 88, বৃধান 88 হচ্ছে তোমার যেটার তোমার জীবনকাল 140 থেকে 145 দিন। আবার ঠিক বৃধান 88-র জায়গায় বৃধান 89 এর কথা যদি আসে, তাহলে দেখবা বৃধান 89 এর জীবনকাল প্রায় 155 দিন। এই যে 10 দিন বেশি। কৃষকরা 155 দিনের ধানটা করছে, 145 দিনের ধানটা যদি করতো, তাহলে আজকে হাওরের সব ধান আমরা রক্ষা করতে পারতাম। এখন বলো, তাহলে কৃষকরা 155 দিনের ধান কেন করে? আমি কিন্তু তোমাদের অ্যাপ্লাইড নলেজ দিচ্ছি, এই নলেজ গুলো তোমাদের দেখতে হবে। এখান থেকে প্রশ্ন হবে, নানান রকম ভাবে প্রশ্ন হবে। তুমি আমার নলেজটাকে তোমাদের সাথে সামারাইজ করার চেষ্টা করো। এখন বলো যে বোরো ধানের তাহলে ফলন তাহলে কেন আমাদের এত মানে এই 145 দিনের টার্গেট? 145 দিনের টার্গেট এই কারণে হাওর অঞ্চলে তোমার মানে আমাদের আর্লি ফ্লাশ ফ্লাড হইতে পারে। সেই জন্য আমরা এখানে সাজেস্ট করবো 88 বা এই জাতীয় ভ্যারাইটি গুলো। এখন কথা হচ্ছে ফার্মাররা কেন 89 করে? কারণ হচ্ছে ওই যে 10 দিন, ওই 10 দিন বেশি যে মানে জীবনকাল যেটার বেশি, সেটার কিন্তু উৎপাদনও বেশি। তুমি দেখো বৃধান 28, এটার উৎপাদন যদি হয় আমি বললাম যদি হয়, মনে করো হেক্টরে 5 টন, বৃধান 29 হেক্টরে হবে 7 টন। এর মেন কারণ হচ্ছে ওই যে বললাম লাইফ সাইকেল, প্লাস হচ্ছে ধানের ফিজিওলজি। মানে একটা ভ্যারাইটি তো, প্রত্যেকটা ভ্যারাইটির তো কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে। তো তোমাকে এখন আমি বললাম এই যে বৃধান 28, 29, বৃধান 88, বৃধান 89, তাহলে এখন তোমাকে যদি পরীক্ষায় আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো তুমি শুনলাম, শুনে বললাম তুমি ঠিক আছে এরকম পড়লাম, পরীক্ষায় কি ধরনের প্রশ্ন হতে পারে এই কথাগুলো থেকে, আলোচনা থেকে। তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাংলাদেশে স্বল্প জীবনকালের কিছু ধানের নাম লিখুন, তখন তুমি এখান থেকে অ্যান্সার পাবা। অথবা প্রশ্ন আসলো যে বাংলাদেশে হাওর অঞ্চলের জন্য উপযুক্ত কিছু ধানের জাতের নাম লিখুন, তাহলেও তুমি প্রশ্ন পাবা। এখন তুমি খালি চিন্তা করো না যে আমি তো এটাই পড়ছিলাম, তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে। এবং আমার গল্পগুলো ভবিষ্যতে যখন শুনবা এইভাবে শুনলে তোমাদের ইনশাল্লাহ কাজে লাগবে। তোমার একই প্রশ্ন ভিন্নভাবে হয়,
মঙ্গা অঞ্চলের জন্য কয়েকটি ধানের জাতের নাম লিখুন। এখন প্রশ্ন হচ্ছে মঙ্গা কি? মঙ্গা হচ্ছে উত্তর অঞ্চলে ওয়ান্স আপন এ টাইম, খুব বেশি দিন না, এই 2-4-10 বছর আগে সেখানে হয়তো কি তোমার এই যে ধরো বোরো ধান এখন কাটার সময়, হ্যাঁ, এই কাটার তোমার দেখা যাইতেছে 1 মাস আগে থেকে তাদের আর মানে আগের সিজনে যে ধানটা করছিল ওই ধানটা ঘরের মধ্যে রাখছিল রাখছিল, কিন্তু সেটা তোমার খাইতে 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 তোমার মনে করো যে এই ধরো মার্চ মাসে এসে ধান শেষ। তাহলে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত নতুন ধান নেক্সট সিজন নেক্সট ভ্যারাইটি হারভেস্ট করবে, সেইটা হারভেস্ট করার পর্যন্ত তার আর ঘরে ফলন ফলন নাই, ঘরে খাবার নাই। ঘরে খাবার নাই মানে হচ্ছে তারা মঙ্গায় ভুগতেছে। এটা শুধুমাত্র যে এই যে এই দিনে মানে এপ্রিলের সময় তা না, আবার আমন মৌসুমে তখন তোমাকে বলে কার্তিক মাস, মরা কার্তিক বলা হয় তাদের এখানে। কার্তিক মাস মানে কার্তিকের পরেই হচ্ছে অগ্রহায়ণ। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে কি দেখেছি, মধুর হাসি সোনার বাংলা। তাইলে ওই অগ্রহায়ণ হচ্ছে তোমার তোমার অগ্রহায়ণ মাসে ধান কাটে। তার অগ্রহায়ণ মাসের 1 মাস আগে কার্তিক মাসে তোমার দেখা যাচ্ছে কৃষকের ঘরে কোনো ধান নাই এবং কৃষকের ঘরে কোনো খাবার নাই। সেটাকে বলা হয় মরা কার্তিক বা মঙ্গা। তার মানে হচ্ছে ওই সময় কৃষক যদি আর্লি ভ্যারাইটি কিছু একটা করতো, তাহলে তোমার এই যে তোমার 1 মাস গ্যাপ হয়তো বা আরো 20 দিন আগেই সে ধানটা পাইতো। তো এরকম কয়েকটা ধানের জাতের নাম হচ্ছে, যেমন বিনা ধান 7, এর জীবনকাল মাত্র 105 থেকে 110 দিন। বিনা ধান 7 আমন মৌসুমে করে, বিনা ধান 7 আমন মৌসুমে করে, এটা 105 থেকে 10 দিন বয়সের তোমার এটা জীবনকাল। তাহলে আমি যে তোমাকে তথ্য দিচ্ছি তোমার কিন্তু জীবনকালগুলো এইভাবে পড়ে ফেলতে হবে। যে তোমার ধানের ক্ষেত্রে বিভিন্ন, এখন বলো ধানের ক্ষেত্রে তো স্যার অনেকগুলো ভ্যারাইটি, 120টা 30টা 40টা ভ্যারাইটি, ব্রি রিলিজ ভ্যারাইটি, বিনা রিলিজ ভ্যারাইটি, এছাড়াও বিভিন্ন ইউনিভার্সিটি থেকেও ধানের ভ্যারাইটি বেরোইছে। তাহলে আমরা কোনটা শিখবো, কতগুলা শিখবো? দেখো, পরীক্ষায় প্রশ্ন কিন্তু সবসময় সবগুলো হয় না। তোমার প্রশ্ন হয়, আচ্ছা আমি সবাইকে বলে রাখি, লাইন কেটে গেলে কিন্তু আমি আবার খুব দ্রুতই জয়েন করব, কারণ হচ্ছে যে আজকে আমাদের লম্বা ক্লাস, আমরা আজকে অনেক পড়া পড়বো। হ্যাঁ, আমাদের ক্লাসগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট ক্লাস আজকে। তো যাই হোক, তো যেটা বলছিলাম, জীবনকাল এই জিনিসটা আমাদের শিখতে হবে কি কি কোন বিষয়ে। ইম্পর্টেন্ট কিছু জাত আছে, দেখো মেগা ভ্যারাইটি বলে কিছু ভ্যারাইটি বলা হয়। হোয়াট ইজ মেগা ভ্যারাইটি? পরীক্ষায় বারবার আসে, এখানে হয়তো আবার লেখা নাই, পরীক্ষায় বারবার আসে মেগা ভ্যারাইটি কি। মেগা ভ্যারাইটি হচ্ছে বাংলাদেশে অনেক জাত, যেমন বৃধান 1, BR1, BR2, BR3, BR4, তারপরে বৃধান 27, বৃধান 29, বৃধান এরকম করতে করতে বৃধান এখন 115, 16, 17 পর্যন্ত চলে আসছে। তাইলে বৃধান যে এত পর্যন্ত আসছে, প্রত্যেকটার কি আমার বৈশিষ্ট্য মনে রাখা সম্ভব? প্রত্যেকটার মনে রাখা সম্ভব? যারা পারে শিখতে পারলে ভালো। যেমন আমি তোমার 15-20 বছর ধরে এগুলা পড়তে পড়তে স্টাডি করতে করতে একটা পর্যায়ে এখন মোটামুটি একটা অনেকগুলাই বলতে পারি, কিন্তু তাও সবগুলা বলতে পারবো না কোনটার কোয়ালিটি কি। কিন্তু তোমাকে মেগা ভ্যারাইটি হচ্ছে সেই ভ্যারাইটি যে ব্রি এখনো পর্যন্ত যতগুলো ভ্যারাইটি ডেভেলপ করছে তার মধ্যে কিছু ভ্যারাইটি আছে বাংলাদেশে ব্যাপক পরিমাণে তোমার চাষাবাদ হয়। দ্যাট ইজ কল্ড মেগা ভ্যারাইটি। মেগা ভ্যারাইটি কি তাহলে? যেমন বাংলাদেশে তুমি তোমার তোমার যদি তোমার পরিচিত কোনো ফার্মার থাকে, তুমি যদি বলো বুড়ো সিজনে মানে বর্তমানে যে সিজনে ধান কাটা হচ্ছে, এই সিজনে তোমার যে ধান কাটা হয় একেবারে যদি বলি 70% ক্ষেত্রেই বৃধান 28, বৃধান 29, 28-29 জাত, এই দুইটাই। তার মানে দ্যাট ইজ মেগা ভ্যারাইটি। আবার আমন ধানে যায় দেখবা বাংলাদেশে 70% কৃষক বৃধান 49, এটা করে, সবাই করে। তাহলে এখন এটা খুবই পপুলার একটা ভ্যারাইটি 49, এদিকে 28 এবং 29। এখন আরো পানি আসলে হচ্ছে কি, আমি যে তোমার ক্লাসের ভিতরে যখন ঢুকে যাই তখন একটা টপিক থেকে আসলে অনেক ভিতরে ঢুকে চলে যাই। খেয়াল করো, আমি জীবনকাল নিয়ে কথা বলতেছিলাম, কিন্তু আমাকে আর ওই জায়গায় থাকা যাচ্ছে না। কিন্তু আমাকে রিলিভেন্ট কথাগুলো না বললেও আমি আবার তোমার ওই আগের জায়গায় আবার যদি ফেরত যাই, তাহলে তোমাকে শুধু একটা মানে সিঙ্গেল সিঙ্গেল স্ক্যাটার্ড পড়া হবে, কিন্তু গল্পটা তৈরি হবে না। আমি তোমাকে গল্প করে তোমাকে পড়াইতে চাচ্ছি। খেয়াল করে দেখো, আমি ছিলাম মেগা ভ্যারাইটির মধ্যে। তাহলে বৃধান 28 এবং 29। এখন প্রশ্ন হচ্ছে, বৃধান 28-29 এত জনপ্রিয়, তাহলে আর আমার নতুন করে জাত আবিষ্কার করার প্রয়োজনটা কি? কেন এত নতুন ধান আবিষ্কার করতেছে? আবিষ্কার করার প্রয়োজনীয়তা হচ্ছে, একটা জাত মাঠে 10 বছর 15 বছর থাকার পর, ইউজুয়ালি বলি 7-8-9 বছর থাকার পর ওই জাতের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। আমরা যখন পড়বো, জেনেটিক্স পড়বো, তখন পড়বো ইনব্রিডিং ডিপ্রেশন।
ইনব্রিডিং ডিপ্রেশনের কারণে দেখা যায় জাতে জাতে নিজের একই জাতের মধ্যে কন্টিনিউয়াস ক্রসিং হইতে হইতে একটা সময় গিয়ে ওই জাতের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়, মানে হইতেছে কি তোমার মানে জাতের তোমার ভিগোরাস ভিগোরিসিটি বলবো, ভিগোরাস কন্ডিশনটা কমে যায়। কিরকম? তোমাদেরকে এটা এটা পড়াইতে গেলে আবার জেনেটিক্স পড়াইতে হবে। জেনেটিক্স এর মধ্যে দেখো মানে একই ভ্যারাইটির মধ্যে কন্টিনিউয়াস ক্রসিং হইতে হইতে, যেমন ধরো আমরা বলি যদি এই একই ফ্যামিলির মধ্যে বা একই ট্রির মধ্যে যদি বিয়ে হয় পরবর্তীতে, যেমন কাজিনসদের মধ্যে যদি বিয়ে হয়, তারপরে তোমার দেখা যায় ওই ফ্যামিলির মধ্যে খালাতো ভাই, চাচাতো ভাই বোন, মামাতো ভাই বোন এরকম রিলেশনে যখন বিয়ে হয়, তখন নেক্সট জেনারেশনে তোমার দুইটা রিসেসিভ জিন, তোমরা রিসেসিভ জিন জানো, যেমন ওই যে পড়ছিলাম মেন্ডেল সূত্রের মধ্যে বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাত ছোট, তারপরে হচ্ছে টি 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 টি, এরকম করে যখন দুইটা রিসেসিভ জিন যখন একসাথে হয়ে প্রকট বৈশিষ্ট্য ধারণ করে, তখন ওটাই হয়। দেখা যায় দুইজনের মধ্যেই মানে তোমার মানে দুইজনেই ফর্সা দেখতে, দুইজনেই ফর্সা, কিন্তু দুইজনের মধ্যেই কালো হওয়ার ব্যাপারটা প্রচ্ছন্ন ভাবে ছিল। কিন্তু যখন দুইজন বিয়ে করলো, তখন দেখা গেল কালো হওয়ার যে প্রচ্ছন্ন ব্যাপারটা, এইটা তোমার মাথাচাড়া দিয়ে শক্তিশালী হয়ে গেল। অথবা দুইজনের মধ্যে অন্ধত্বের মতো কোনো কারণ ছিল, বা তোমার পঙ্গুত্বের মতো কোনো কারণ ছিল, যেটা রিসেসিভ অবস্থায় ছিল, একসাথে হয়ে গেছে। এই জন্য অনুসারে দেখা যায় এই ইয়ের মধ্যে নিজস্ব ইয়ের মধ্যে বিয়ে হলে পরবর্তীতে তোমার থ্যালাসেমিয়া, তারপরে তোমার রক্তশূন্যতা, মর্টালিটি রেট বৃদ্ধি পায়। সেজন্য এই যে তোমার আমি গল্পটা বললাম, দেখো আমি ছিলাম জীবনকালে, সেখান থেকে থেকে আসছি আমি কোথায়, প্রশ্ন কি কি হয়ে গেছে, প্রশ্ন হয়ে গেছে মেগা ভ্যারাইটি কি, তারপরে প্রশ্ন হয়ে গেছে যে কেন আমাদের নতুন নতুন জাত আবিষ্কার করার দরকার, কেন আমরা জাত আবিষ্কার করবো। তখন আমার প্রশ্ন হচ্ছে যে তখন জাত আবিষ্কার করার জন্য প্রশ্ন হয়ে গেছে যে ইনব্রিডিং ডিপ্রেশন কি। ইনব্রিডিং ডিপ্রেশন হচ্ছে সেলফিং হতে হতে তোমার ভ্যারাইটাল পিউরিটি নষ্ট হওয়া এবং পারফরমেন্স নষ্ট হওয়া। ভ্যারাইটাল পিউরিটি কিভাবে নষ্ট হয়, উদাহরণ দিতে গিয়ে ওই ফ্যামিলির মধ্যে রিলেশনশিপের মধ্যে বলছি। তাহলে তোমার দেখো এইভাবে তোমার ভ্যারাইটি হচ্ছে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের নতুন জাত আবিষ্কার করতে হবে। নতুন জাত আবিষ্কার করার জন্য তখন আমাদেরকে কি করতে হবে, তোমার নতুন নতুন তোমার ইয়ে করতে হবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে নতুন জাত আবিষ্কার করতেছি, তারপরে কেন এখনো 115 120 নাম্বার ভ্যারাইটি যা আবিষ্কার করার পরেও কেন এখনো ফার্মাররা সেই 28 এবং 29ই ব্যবহার করে? প্রত্যেকটা কথা আমি তোমাদেরকে যেগুলো বলবো প্রাসঙ্গিক, পরীক্ষায় আসে, পরীক্ষায় হয় তোমার রিটেনে আসে, নাই ভাইবা আসে, একটা কথাও তোমাদের অযাচিত কোনো কথা বলবো না। আচ্ছা, তাহলে কেন তোমার নতুন জাত আবিষ্কার করতে হয়? নতুন জাত আবিষ্কার করতে হয় এই কারণে যে তোমার এই যে আমাদের নতুন তোমার ভ্যারাইটাল পারফরমেন্স ভালো রাখার জন্য। তাহলে নতুন জাতগুলো মাঠে তোমার কৃষকরা নিচ্ছে না কেন, এই 28 29 কেন এখনো পপুলার? সেটার কারণ হচ্ছে এক্সটেনশন ওয়ার্কার। আমাদের এক্সটেনশন টিমের যারা আছে, তারা এখনো প্রপারলি সেই জাতগুলো মাঠে নিয়ে যেতে পারে নাই। তবে খেয়াল করে দেখো, এবারে তোমাদের একটা কথা বলি, এখন তোমার প্যারালাল ভ্যারাইটি বের করা শুরু করছে। মনে করো 28 জাতের যে বৈশিষ্ট্য হুবহু অ্যাজ ইট ইজ, সব বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রেখে নতুন জাত বের করছে 88। 89 মানে 29 যে জাত, সেই 29 জাতটাকে হুবহু সেম বৈশিষ্ট্য রেখে সেটাকে আরেকটা নতুন জাত বের করছে 89। দ্যাট ইজ 28 ইজ সিমিলার অ্যাজ 88, 29 ইজ সিমিলার অ্যাজ 89। তার মানে হচ্ছে এখন যদি কোনো কৃষক 88 এবং 89 কে অ্যাকসেপ্ট করে, তাদেরকে 28 এবং 29-এর মতোই অ্যাকসেপ্ট করবে। তাইলে এই যে তোমার আমি তোমাকে বলতেছি যে তোমার কোন জাতের রিপ্লেসমেন্ট, তাহলে 88-র বেস্ট তোমাকে যদি পরীক্ষায় আসে যে মানে 28 ধানের বেস্ট রিপ্লেসমেন্ট কত, তখন লিখতে হবে 88। 29 ধানের বেস্ট রিপ্লেসমেন্ট কত, 89। সো এই জাতগুলো তোমার আমাদের জানার দরকার আছে। জাত নিয়ে আমাদের আরো কথা হবে, বা আমরা আজকে জীবনকাল নিয়ে কথা বলতেছি, আমাদের প্রথম ক্লাসের আর 20 সেকেন্ডস আছে। তোমরা কিন্তু কেউ ক্লাস মিস করবে না। আমরা কিন্তু ক্লাসে যখন ক্লাসের গল্পগুলো যখন শুরু হয়ে যায়, তখন তোমার মানে একদম কোর কথা শুরু হয়ে গেছে, এখান থেকে বের হওয়া মুশকিল। আমরা আবারও নেক্সট সেগমেন্টে আরো ডিটেল কথা বলবো। আর কেউ লিভ করবে না, আর যদি খুব ব্যস্ততা থাকে মানে লিভ নিয়ে বা খুব দ্রুত 2 4 5 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে আবার জয়েন করবে, ঠিক আছে? ওকে।